আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনিয়াস্কার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ক্ষমতায় থাকলে লুটপাট আর বিরোধী দলে গেলে ধ্বংস করাই বিএনপির চরিত্র, রংপুর মহাসমাবেশে প্রধানমন্ত্রী, নৌকার পক্ষে প্রচারণা। দুর্নীতির মামলায় তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে, জানালেন আইনমন্ত্রী। সরকারের প্রতিহিংসামূলক ফরমাইশ রায় বিচার বিভাগের দলীয়করণের নিকৃষ্ট নজির, অভিযোগ মির্জা ফখরুলের। ডেঙ্গু জ্বরে আরও ১২ জনের মৃত্যু, ২৪ ঘন্টায় ২,৭১১ জন আক্রান্ত। এবং এলপি গ্যাসের দাম বাড়ল কেজিতে ১১ টাকা ৭৫ পয়সা, ১২ কেজি সিলিন্ডার এখন ১১৪০ টাকা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত সংবাদ। ক্ষমতায় থাকলে লুটপাট আর বিরোধী দলে থাকলে ধ্বংস করাই বিএনপির চরিত্র বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের রংপুর বিভাগীয় জনসভায় দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রয়োজনে বাবার মতো জীবন দেওয়ার অঙ্গীকার করেন তিনি। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দেয়া মামলায় খালেদা জিয়ার পরিবার সাজা পাচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় নৌকার পক্ষে ভোট চান আওয়ামী লীগ সভাপতি নিরঞ্জন দেবের ছবিতে রংপুর থেকে আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। এ আনন্দ রংপুরের পুত্রবধূর জন্য এ উৎসব ১২ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে। এ বিভাগের ৮টি জেলা থেকে আসা জনস্রোতের গন্তব্য জেলা স্কুল মাঠ। বৃহত্তর রংপুরের কয়েক লাখ মানুষে সকালের মধ্যেই কানায় কানায় ভরে ওঠে জনসভাস্থল। ৩:৩০টায় অনুষ্ঠান স্থলে পৌঁছেই ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৫টি প্রকল্পের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী। এ জনপদে আওয়ামী লীগের উন্নয়ন চিত্র তুলে ধরেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। গঙ্গার পানি যার নেতৃত্বে আমরা পেয়েছি, তার নেতৃত্বে তিস্তা নদীর পানিরও ভাগ আমরা পাবো। মঙ্গা নির্মূলে সরকারের সফলতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ৭,০০০ কোটি টাকা ব্যয় এই সেই রংপুর বিভাগে খাল খননের কাজ, নদী ড্রেজিং এর কাজ চলছে। এখন যেগুলি হয়ে গেছে সেখানে আর সেচের জন্য কোনো কষ্ট হয় না, কারণ সে ব্যবস্থাও নেব। সেই সাথে সাথে আমাদের তিস্তা মহাপরিকল্পনা সেটাও আমরা বাস্তবায়ন করব। বিএনপি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললেও মানুষের ভোটাধিকার আওয়ামী লীগ নিশ্চিত করেছে বলেও জানান তিনি। বিএনপি অগ্নি সন্ত্রাস করে রাস্তায় চলন্ত বাসে আগুন দিয়েছে, কত মানুষ পুড়িয়ে মেরেছে। এরা কি মানুষের জাত? এরা মানুষের জাত না। ক্ষমতায় থাকতে লুট করে খেয়েছে আর ক্ষমতার বাইরে থেকে ধ্বংসযজ্ঞ চালায়। নৌকায় ভোট দিলেই মানুষের ভাগ্য পরিবর্তন হয় বলেও দাবি করেন আওয়ামী লীগ সভাপতি। বিএনপি নেতা তারেক জোবাইদার দুর্নীতি মামলার রায় নিয়েও কথা বলেন তিনি। তাদের এই দুর্নীতির মামলা, এগুলি তো আমাদের করা না, তাদেরই প্রিয় প্রেসিডেন্ট ছিল ইয়াসউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, তাদেরই করা। আজকে সেই মামলায় তারা শাস্তি পাচ্ছে। নৌকা মার্কা ক্ষমতা আছে বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কাজে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও আপনারা আপনাদের সেবা করার সুযোগ দেবেন, সেটাই আমি আপনাদের কাছে চাই। আপনারা নৌকায় ভোট দেবেন তো বলেন। এ সময় রংপুরে মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। অবহেলিত এবং মঙ্গাপীড়িত এলাকা থেকে রংপুর এখন উন্নয়নের নগরী। এর পেছনে সরকারের গত ১৪.৫ বছরে যে উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন, সেটি আবারও স্মরণ করে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই উন্নয়নকে আরো বেগবান করতে আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে সমর্থন চাইলেন আওয়ামী লীগ সভাপতি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, রংপুর।
2009 সাল থেকে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুর সার্কিট হাউসে বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। সুনির্দিষ্ট লক্ষ্য থাকায় সরকার এই সফলতা অর্জন করতে পেরেছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট অর্থনীতির। আর সেই লক্ষ্যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। 2009 থেকে সরকার গঠনের এই পর্যন্ত একটানা যেহেতু একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে, যার ফলে আজকে দেশটা আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, যেটা আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করা ছিল। ভবিষ্যৎ বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ, আমাদের দক্ষ জনগোষ্ঠী হবে স্মার্ট জনগোষ্ঠী, আমাদের ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট হবে। এখনই আমরা তো অনলাইনে সব কাজ করতে পারি, সেই সাথে আমাদের সোসাইটিটা আমরা স্মার্ট সোসাইটি হিসেবে স্মার্ট বাংলাদেশ 2041 সালে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা করবো, এটাই আমাদের লক্ষ্য। দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছর কারাদণ্ড ও 3 কোটি টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এই রায় দেন। হুমায়ুন চিস্তির রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলার রায়কে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই আদালত চত্বরে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রায়ের বিরুদ্ধে সকাল থেকে বিক্ষোভ শুরু করেন বিএনপিপন্থী আইনজীবীরা। আওয়ামীপন্থী আইনজীবীরা পাল্টা মিছিল করলে এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। বেলা 3:15টার দিকে রায় দেওয়া শুরু করেন বিচারক। আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করা হয়। 26/2 তাকে 3 বছরের সাজা দেওয়া হয়েছে এবং 27/1 তাকে 6 বছরের সাজা দেওয়া হয়েছে। মোট 9 বছর সশ্রম কারাদণ্ডে তাকে দণ্ডিত করা হয়েছে এবং সাজাগুলি একত্রিত চলবে। তাকে 3 কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং 2,74 লক্ষ টাকা যেটা পাওয়া গিয়েছে সেটা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। জোবাইদা রহমানকে, তিনি তারেক রহমানকে এই অবৈধ সম্পদ উপার্জনের সাহায্য করার অপরাধে 109 এবং 26 এবং 27/1 তাকে 3 বছরের সাজা দেওয়া হয়েছে। 35 লক্ষ টাকা তাকে জরিমানা করা হয়েছে। এ রায়কে ফরমায়েশি ও রাজনৈতিক জিঘাংসার ফসল উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর জুবাইদা রহমানের বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে সেটা রাজনৈতিক জিঘাংসার ফসল। জোবাইদা রহমান এবং তারেক রহমান অচিরে বাংলাদেশে আসবে এবং আমরা ওনারা আসার সঙ্গে সঙ্গে এই মামলায় আমরা আপিল করব। দুর্নীতির এই মামলায় তারেক জোবাইদা দম্পতি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সাথে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হিসেবে 2,74,93,087 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত। এর আগে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ আলাদা 4 মামলায় তারেক রহমানের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা চলমান রয়েছে। তবে ডাক্তার জোবাইদার বিরুদ্ধে এটি প্রথম কোনো মামলার রায়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীকে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য নয়, এর মাধ্যমে আইনের শাসন প্রতিফলিত হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির জপল। আরও একটি মামলায় সাজা পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান। নির্বাচনের আগে এই রায়কে উদ্দেশ্যমূলক বলে মনে করছে বিএনপি। তবে আইনমন্ত্রী বলছেন, সঠিক প্রক্রিয়া মেনেই বিচার কাজ শেষ হয়েছে। আমি মনে করি যে এটা আইনের, বাংলাদেশে যে আইনের শাসন আছে তারই একটা প্রতিফলন এবং এটা অবশ্যই রাষ্ট্রের এরকম প্রধানমন্ত্রীর পুত্র যদি এরকম দুর্নীতি করে, আমার তো মনে হয় যে সেইখানে এক্সেম্পলারি সাজা দেওয়াটাই উচিত এবং এখানে বিচারিক কাজে
যারা বিচার কাজ করেছেন, যারা সাক্ষী শপথ নিয়েছেন, আদালত তারা বিবেচনায় সাব্যস্ত করেছেন যে এই সাজা দিয়েছেন। তারেক রহমানের বিরুদ্ধে ১৯টি মামলার মধ্যে ৫টির রায় হয়েছে। সাজা হয়েছে ২ বছর থেকে যাবজ্জীবন। ২০০৮ সাল থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন। আইনমন্ত্রী জানান, তাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে। এই আসামি তো আগের থেকেই সাজাপ্রাপ্ত, আমাদের নতুন করে ওনাকে এটা দিয়ে ওনার ভাবমূর্তির খুব খারাপ করার তো আমাদের প্রচেষ্টার প্রয়োজন পড়ে না। আসামিদের ফিরিয়ে আনে মানে এই রায় কার্যকরের কোনো উদ্যোগ সরকারের থাকবে কিনা? সব সময় থাকবে, সেটা আমাদের দায়িত্ব, আমরা ফিরিয়ে আনার চেষ্টা অবশ্যই করব। তারেক ও জুবাইদার রায়ের সাথে রাজনৈতিক সম্পর্ক নেই বলেও দাবি করেন আইনমন্ত্রী। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টাটা না করাই উচিত। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আদালতের নির্দেশনা পেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে সরকার জোর চেষ্টা চালাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির সাথে কূটনীতিকদের আলোচনা হতেই পারে, তবে রাজনৈতিক বিষয়ে বিদেশিদের তদারকি ঠিক নয় বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যেই ব্রিটিশ সরকারকে বারবার বলেছে যে যারা ইল্লিগাল এই রকমের লোক আছে তাদের পাঠাতে, তারা পাঠায় নাই এখনো। আমাদের এটা আপনি বরং আমাদের বিচার বিভাগকে জিজ্ঞেস করেন, তারা আমাদের ইনস্ট্রাকশন দিবে, নিশ্চয়ই আমরা তখন জোর তদবির চালাবো, কিন্তু পাঠানোর দায়িত্ব তো ওই দেশ সরকারের। দুদকের মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে সাজা আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসামূলক ফরমাইশ রায়ের আরেকটি দৃষ্টান্ত বলে অভিযোগ করেছে বিএনপি। রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ রায় বিচার বিভাগের দলীয়করণের আরেকটি নিকৃষ্টতম নজির। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে সাজার রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। এ রায় সরকার প্রধানের প্রতিহিংসা আর আক্রোশের বহিঃপ্রকাশ বলে দাবি করে তিনি বলেন, সরকার পতনের এক দফা আন্দোলনকে নেতৃত্ব শূন্য করতেই আইন আদালতকে ব্যবহার করছে সরকার। একতরফাভাবে সাজানো সাক্ষী দিয়ে মাত্র 1 মাসে বিচারের নামে ক্যামেরা ট্রায়াল চালানো হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। একতরফাভাবে সাজানো সাক্ষীকে সেখানেও বুলি বলানো হয়েছে আদালতে। এখানে তারেক রহমান সাহেবের কোনো উকিল ছিল না, ডক্টর জুবাইদা রহমানের কিন্তু কোনো উকিল ছিল না। আমাদের আইনজীবীরা এই ধরনের অস্বাভাবিক বিচার কার্যের বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপন করতে গেলে তাদের উপর পুলিশ ও সরকার দলীয় আইনজীবীরা একাধিকবার হামলা চালিয়েছে। আওয়ামী সরকার তাদের কোনো প্রতিপক্ষ রাখতে চায় না, সেজন্য আইন আদালত ও প্রশাসনকে হাতের মুঠোয় নিয়ে রাজনৈতিক প্রধান প্রতিপক্ষকে নির্মূল করতে বদ্ধপরিকর হয়েছে। এদিকে রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক করে বিএনপি। পরে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ভোট কারচুপির প্রকল্প বাস্তবায়ন করতে সরকার কিভাবে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে তা কূটনীতিকদের অবহিত করা হয়েছে। 29 তারিখ যেটা করছে সেটাও কিন্তু জনগণকে ভয়ভীতির মধ্যে ঠেলে দিয়ে আবার একটা ভুয়া নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। বিচার বিভাগকে ব্যবহার করা, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা, সরকারি কর্মকর্তাদের ব্যবহার করা, ডিপ্লোম্যাটিক কূটনীতির ব্রিফিং এই কথাটা বলেছে, কারণ ওরা জানতে চায় আসলে কি হচ্ছে বাংলাদেশে। বিএনপি নেতার অভিযোগ, বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশকে নগ্নভাবে ব্যবহার করে আওয়ামী লীগ যে ক্ষমতা দখলে রাখতে চায়, সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে তা প্রমাণিত হয়েছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখল করতে চায় বলে মন্তব্য করেছেন 14 দল সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমো। বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রাজধানী শাহবাগে 14 দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি দাবি করেন, নেতিবাচক রাজনীতির ফলে বর্তমানে জনবিচ্ছিন্ন বিএনপি। দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ক্ষমতায় যেতে পারবে না জেনে কর্মসূচির নামে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে তারা। গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে
বিভিন্ন ধোঁয়া তুলে এই দেশের গণতান্ত্রিক ধারাকে, নির্বাচনী ধারাকে ব্যাহত করে গণতান্ত্রিক পন্থা আবার পুনরায় এই দেশে স্টাবলিশ করবার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে 14 দল ঐক্যবদ্ধ এবং সোচ্চার। রাজনৈতিক সংশ্লিষ্টতা পেলে কোনো সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হবে না, এমন তথ্য জানিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, তথ্য যাচাই বাছাই করে দ্রুততম সময়ে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা হবে। একই সাথে অভিজ্ঞতা আছে এমন বিদেশি নাগরিকদেরই নির্বাচন পর্যবেক্ষণে আসার আহ্বান জানান তিনি। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আসতে এরই মধ্যে তোড়জোড় শুরু করেছে বিদেশি রাষ্ট্র ও সংস্থাগুলো। নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে সম্প্রতি ঢাকা সফর করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে কয়েকজন বিদেশি নাগরিকও ঢাকায় এসে বৈঠক করেন ইসি সহ বিভিন্ন পক্ষের সঙ্গে। যদিও নির্বাচন পর্যবেক্ষক হিসেবে তাদের পরিচয় নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তবে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, বিদেশি পর্যবেক্ষকদের পরিচয় যাচাই বাছাই করার দায়িত্ব সরকারের। আন্তর্জাতিক পর্যায়ে যারা আসবেন তারা কে আসল কে নকল এটা তো আমরা নির্বাচন কমিশনের পক্ষে বলা সম্ভব না, কিন্তু এই জন্যই সেটা হলো দেখার দায়িত্ব হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের, যেহেতু তাদের ওই যে সমস্ত দেশ থেকে আসবেন আশা করা যায় যে সেই সমস্ত দেশে আমাদের এম্বাসি বা হাইকমিশনগুলো রয়েছে, তারা সেটা নিশ্চিত হইতে তাদের ব্যাপারে ক্লিয়ারেন্স দিবেন এবং ভিসা দিবেন। যারা নির্বাচন পর্যবেক্ষণ করার যাদের অভিজ্ঞতা আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন যারা পর্যবেক্ষণ করেছেন, তারা আসলে এটা মানে সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং তারা সঠিকভাবে নির্বাচনগুলো অবজারভেশন করতে পারবেন এবং বিশ্লেষণ করতে পারবেন। তিনি জানান, নির্বাচন পর্যবেক্ষণে ইসিতে আবেদন করেছে 2 শতাধিক দেশীয় সংস্থা। প্রায় 100 খানেক সংস্থার সংক্ষিপ্ত তালিকা করে চলছে যাচাই বাছাই। যদিও এর বেশিরভাগেরই শর্ত পূরণে নানা গরমিল রয়েছে উল্লেখ করে মোহাম্মদ আলমগীর জানান, খতিয়ে দেখা হচ্ছে রাজনৈতিক সংশ্লিষ্টতাও। নানা জায়গায় মানে অসম্পূর্ণ তথ্য আছে, আবার কিছু তথ্য আছে কন্ট্রাডিক্টরি, সামঞ্জস্যপূর্ণ না। তো এই সমস্ত কারণে ওগুলোকে আরও যাচাই বাছাই করে অবস্থান করতে বলা হয়েছে। রাজনীতির সাথে সংশ্লিষ্ট তারা তো পর্যবেক্ষণ করতে পারবেন না। কোনো রাজনৈতিক দলের মানে যে বিভিন্ন কমিটি আছে সেই কমিটির তারা সদস্য কিনা, সেটা জেলা পর্যায়ে হতে পারে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে অথবা কেন্দ্রীয় পর্যায়ে, সেটা দেখতে হবে। 2014 সালে 10ম ও 2018 সালে একাদশ জাতীয় নির্বাচন সীমিত পরিসরে পর্যবেক্ষণ করে দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও 12 জনের মৃত্যু হয়েছে। তারা সবাই রাজধানীর বাসিন্দা। এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 273 জনে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়। এতে আরও বলা হয়, সারা দেশে 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 2711 জন ডেঙ্গু রোগী। এ নিয়ে এই রোগে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 57,000। কেজিতে 11 টাকা 75 পয়সা বাড়িয়ে প্রতি কেজি এলপি গ্যাসের দাম 94 টাকা 96 পয়সা নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। অর্থাৎ সবচেয়ে বেশি ব্যবহৃত 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম দাঁড়ালো 1140 টাকা। গত মাসে এই দর ছিল 999 টাকা। বুধবার নতুন এ দর ঘোষণা করেন এনার্জি রেগুলেটরি কমিশন চেয়ারম্যান নুরুল আমিন। সন্ধ্যা 6টা থেকে নতুন দর কার্যকর হবে। 2021 সালের এপ্রিল মাস থেকে গণশুনানির ভিত্তিতে নির্ধারিত ফর্মুলা অনুযায়ী আমদানি করা এলপি গ্যাসের দর নির্ধারণ করে দিচ্ছে বিইআরসি। সরকারের জিরো টলারেন্স নীতির কারণে মানব পাচারের ঘটনা অনেকটাই কমেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীতে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, মানব পাচারের সাথে জড়িতদের কঠোরভাবে বিচারের মুখোমুখি করা হবে। 2022 সালে 6,894 জন বাংলাদেশি মানব পাচারের শিকার হন বলে অনুষ্ঠানে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। দেশে কমেছে মানব পাচারের ঘটনা। 2022 সালে বাংলাদেশ থেকে 6,894টি পাচারের ঘটনা শনাক্ত করে সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থা। গত 5 বছরের তুলনায় যা 24% কম।
রাজধানীতে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় আলোচনা সভায় এসব তথ্য উপস্থাপন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এতে আরও বলা হয়, ভারত সীমান্ত ঘেঁষা অঞ্চলগুলো থেকে বেশি মানুষ বিদেশে পাচার হচ্ছেন। বাংলাদেশ থেকে ভারত, এরপর নেপালের কাঠমান্ডু এবং তুরস্কের ইস্তাম্বুল রুটটি মানব পাচারে ব্যবহার করা হচ্ছে। বিদায়ী বছর পাচার হওয়াদের মধ্য থেকে 450 জনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা বলেন, সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ব্যক্তিদের টার্গেট করে পাচার করা হচ্ছে। The fight against human trafficking requires a collaborative effort. Together we can create a powerful alliance that leaves traffickers with no safe haven. Bangladesh has played a lead role in promoting the objectives of the Global Compact for Safe, Orderly and Regular Migration, and we all know that migration is an important instrument of development. We must increase awareness to strengthen prevention measures and fostering collaboration for a more effective response. এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রতিটি মানব পাচারের ঘটনা গুরুত্বের সাথে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। The government of Bangladesh is taking action to regulate recruiting agencies operating in Bangladesh. Thus, initiative taken by Bangladesh government made a key progress to combat human trafficking by increasing investigation, prosecutions and conviction against human traffickers. অনুষ্ঠানে জানানো হয়, 2022-এর এপ্রিল থেকে এ পর্যন্ত 35টি মানব পাচারের ঘটনায় 94 জন অপরাধীকে বিচারের মুখোমুখি করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। দীর্ঘ 6 বছর পর রাজধানীর কদমতলী থানা এলাকায় চাচা ও ভাতিজা হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। এর সাথে জড়িত 12 জনকে গ্রেফতার করা হয়েছে। ধানমন্ডিতে সংস্থাটির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে পিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, দ্রুত আলোচিত এ মামলার অভিযোগপত্র দাখিল করা হবে। জিএম তসলিমের রিপোর্ট। 2017 সালের নভেম্বরে রাজধানীর কদমতলীর একটি প্রেসে চাকরি করত টাঙ্গাইলের নাগরপুরের দূরসম্পর্কের চাচা ইকবাল ও ভাতিজা সোহেল। সে সময় প্রেসের কর্মচারীরা জানিয়েছিলেন, 2017 সালের 6 নভেম্বরে চাচা ইকবাল ভাতিজা সোহেলকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। দুদিন পরে হাসপাতালে মারা যায় সোহেল। এই ঘটনায় ইকবালকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন সোহেলের ভাই। ঘটনার 4 দিন পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় চাচা ইকবালের মরদেহ। প্রেসের কর্মচারীরা তখন পুলিশকে জানিয়েছিল, ভাতিজাকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছে ইকবাল। কিন্তু ইকবালের ঝুলন্ত লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনা মোড় নেয় অন্যদিকে। তদন্ত ভার পায় পিবিআই। ইকবাল সে নিয়মিত নামাজ পড়ত, সে একটু পরশগার টাইপের, সে আগে ঘুমাতো এবং সে ভোর রাত্রে উঠত। এই ভোর রাত্রে যেহেতু উঠত, অন্য যারা কর্মচারী সেই কর্মচারীরা দেরিতে ঘুমাতো, দেরিতে উঠত। ভোর রাতের দিকে যখন ইকবাল লাইট জ্বালায়, এইটি নিয়ে বচসা হওয়ায় কর্মচারীরা ইকবালকে গলা টিপে মেরে ফেলে। দীর্ঘ তদন্তের পর পিবিআই জানায়, প্রেসের 12 কর্মচারী মিলেই হত্যা করে দূরসম্পর্কের চাচা ও ভাতিজাকে। পরে ইকবালের মরদেহ রূপগঞ্জ নিয়ে ঝুলিয়ে দেয় তারা। তারা 2 জনই মার্ডার হয়েছে একই ব্যক্তির দ্বারা। প্রায় 12-14 জন লোক জড়িত ছিল এবং আমরা 2টা মামলায় একই সাথে আলাদা আলাদা চার্জশিট দেব, যদিও আদালত চাইলে 2টা মামলায় একসাথে বিচার করবে। এইটাই আমাদের বক্তব্য। জোড়া খুনের সাথে জড়িত 2 চালক সহ মোট 14 জনকে আসামি করেছে পিবিআই। ইতিমধ্যে আসামিদের 1 জন স্বাভাবিক মৃত্যু বরণ করেছেন। গ্রেফতারকৃতদের মধ্যে 2 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জিএম তসলিম, ATN বাংলা, ঢাকা। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। আর্জেন্টিনার পর নারী বিশ্বকাপ ফুটবলের প্রথম রাউন্ড থেকে বিদায় নিল 2007 সালের রানার্স আপ ব্রাজিল। মেলবোর্নে এফ গ্রুপে মাস্ট উইনের ম্যাচে তারা জ্যামাইকার সঙ্গে 0-0 ড্র করে। এতে 3 ম্যাচে 4 পয়েন্ট সংগ্রহ তাদের। আর সমান ম্যাচে 5 পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসাবে শেষ 16তে পৌঁছে যায় জ্যামাইকা। গ্রুপের অন্য ম্যাচে কার্ডি ডি আনির হ্যাট্রিকে পানামাকে 6-3 গোলে পরাজিত করে শীর্ষ দল হিসাবে রাউন্ড অফ 16-এর টিকিট পায় ফ্রান্স। এর আগে সুইডেনের
পাকিস্তানের কাছে 2-0 গোলে হেরে নারী বিশ্বকাপ ফুটবলের প্রথম পর্ব থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ক্ষমতায় থাকলে লুটপাট আর বিরোধী দলে গেলে ধ্বংস করাই বিএনপির চরিত্র, রংপুর মহাসমাবেশে প্রধানমন্ত্রী, নৌকার পক্ষে প্রচারণা। দুর্নীতির মামলায় তারেক রহমানের 9 বছর ও তার স্ত্রীর 3 বছরের কারাদণ্ড দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে, জানালেন আইনমন্ত্রী। সরকারের প্রতিহিংসামূলক ফরমাইশি রায় বিচার বিভাগের দলীয়করণের নিকৃষ্টতম নজির, অভিযোগ মির্জা ফখরুলের। ডেঙ্গু জ্বরে আরও 12 জনের মৃত্যু, 24 ঘন্টায় 2711 জন আক্রান্ত। এবং এলপি গ্যাসের দাম বাড়ল কেজিতে 11 টাকা 75 পয়সা, 12 কেজি সিলিন্ডার এখন 1140 টাকা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।